সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দুটি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষার পূর্ণ মান দেওয়া থাকবে 15, অর্থাৎ 15 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে 30 মিনিট সময় দেওয়া থাকবে। আর এপ্রিল মাসের প্রথমে কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে। সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে, চাইলে সেখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথমে আমরা সেট 3 এর প্রশ্নোত্তর দেখবো। এর আগের ভিডিওতে আমরা সেট 1 এবং 2 এর প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করেছি। তো সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নিও। ওকে, তো চলো আমরা দেখে নিই। এটা হচ্ছে তোমাদের ক্লাস 6 এর সায়েন্স ফার্স্ট ইউনিট টেস্ট 2024। ওকে, একটি মডেল কোশ্চেন পেপার। তো প্রথমে দেখো নাম্বার 1-এ দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে তোমাদের প্রথমে 6টি প্রশ্ন দেওয়া থাকছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। সঠিক উত্তর যেটা হবে সেটা নির্বাচন করে লিখতে হবে। এখানে দেখো 1-এর 1 নম্বর দাগে দেওয়া আছে বাজারে নুন মাখানো মাছ বিক্রি হয়। মাছে নুন মাখানো হয় কারণ মাছের প্রোটিন বাড়ানোর জন্য, মাছকে সহজে হজম করার জন্য, মাছের পুষ্টিগুণ বাড়ানোর জন্য, মাছের পচন রোধ করার জন্য। তো মাছের গায়ে যে নুন মাখানো হয় কিসের জন্য? মাছের পচন রোধ করার জন্য। ঠিক আছে, মাছ যাতে পচে না যায় সেজন্য মাছের গায়ে নুন মাখানো হয়। এরপর হচ্ছে 2 নম্বর জায়গায় কুইনাইন ওষুধ তৈরি হয় যে গাছের ছাল থেকে, সেটি হলো নিম, কালমেঘ, সিঙ্কোনা না তুলসী। তো কুইনাইন তৈরি হয় সিঙ্কোনা গাছের ছাল থেকে। ঠিক আছে, অপশান সি এরটা সঠিক উত্তর। এরপরের প্রশ্ন দেখো 3 নম্বর দাগে ইউরিয়া একটি রাসায়নিক সার, কীটনাশক, ধাতু, তেজস্ক্রিয় মৌল। তো ইউরিয়া হচ্ছে একটি রাসায়নিক সার। ঠিক আছে, অপশান এ টা সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে 4 নম্বর দাগে আদা গাছের যে অংশ মানুষ খায় সেটি হলো মূল, কাণ্ড, বীজ না ফল। তো আদা গাছের যেটা আমরা খাই আদা হিসাবে সেটা হচ্ছে আদা গাছের কাণ্ড। ঠিক আছে, সেটা মাটির নিচে থাকলেও কিন্তু সেটা মূল নয়, আদা গাছের এটা হচ্ছে কাণ্ড। এরপর হচ্ছে 5 নম্বর দাগে জল একটি মিশ্র পদার্থ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ না আম্লিক পদার্থ। তো জল হচ্ছে একটি যৌগিক পদার্থ। ঠিক আছে, জল অক্সিজেন আর হাইড্রোজেনের সংমিশ্রণে তৈরি একটি যৌগিক পদার্থ। পরেরটা হচ্ছে 6 নম্বর দাগে ফসফিনের সংকেত হলো PH3, PF3, P3H না PH2। তো ফসফিনের এখানে যে সংকেত হচ্ছে PH3। ঠিক আছে, অপশান এ সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। নাম্বার 1-এ দেওয়া আছে পাথুরে চুন কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি। তো পাথুরে চুন হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে যেটা সংকেত বা চিহ্ন হচ্ছে Ca, আর অক্সিজেন ঠিক আছে যার চিহ্ন O। ঠিক আছে, এই পরমাণু দিয়ে তৈরি, অর্থাৎ পাথুরে চুনের সংকেত বা পাথুরে চুনের নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, যেটার সংকেত হচ্ছে CaO। ঠিক আছে, এটা ক্যালসিয়াম আর অক্সিজেন দিয়ে তৈরি। এরপর 2 নম্বর দাগে সৌরশক্তির দ্বারা রাসায়নিক পরিবর্তন ঘটার একটি উদাহরণ দাও। তো সৌরশক্তি দ্বারা রাসায়নিক পরিবর্তন ঘটে এরকম একটি উদাহরণ হচ্ছে সোলার কুকারে ভাত রান্না। ঠিক আছে, 3 নম্বর জায়গায় স্বর্ণলতার কোন প্রকারের পুষ্টি দেখা যায়। তো স্বর্ণলতায় পরজীবী পুষ্টি দেখা যায়। ঠিক আছে, স্বর্ণলতা কি হয়, অন্য গাছে বেড়ে ওঠে, অন্য গাছের পুষ্টির রস শোষণ করে কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং সেই গাছটার ক্ষতি সাধন করে স্বর্ণলতা। তো স্বর্ণলতা হচ্ছে একটি পরজীবী উদ্ভিদ। এরপর দেখো পরের প্রশ্ন 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 3টি লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে, 3 দুগুণে 6 নম্বর। তো এখানে 1 নম্বর দাগে দেওয়া আছে পার্থক্য লেখো স্বভোজী ও পরভোজী। তো স্বভোজী আর পরভোজীর মধ্যে পার্থক্য লিখতে হবে, এটা হচ্ছে স্বভোজী, এটা হচ্ছে পরভোজী। 1 নম্বর কি, 1 নম্বর পার্থক্য হচ্ছে এরা অর্থাৎ স্বভোজীরা কি হয় না, নিজের খাবার নিজেরাই উৎপন্ন করতে পারে, আর এরা নিজেদের খাবার নিজেরাই প্রস্তুত করতে পারে না, খাদ্যের জন্য স্বভোজীদের উপর নির্ভরশীল। ঠিক আছে, এবার 2 নম্বর পার্থক্য হচ্ছে এদের দেহে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে, আর পরভোজীদের ক্ষেত্রে কি হয়, এদের দেহে ক্লোরোফিল থাকে না। 3 নম্বর এদের খাদ্য সরল প্রকৃতির হয় স্বভোজীদের, আর পরভোজীদের কি হয়, এদের খাদ্য জটিল প্রকৃতির হয়। স্বভোজী কারা না, এরা প্রধানত উদ্ভিদ। ঠিক আছে, উদ্ভিদরা হচ্ছে স্বভোজী, এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, আর সমস্ত প্রাণীরা হচ্ছে সাধারণত পরভোজী, এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, উদ্ভিদের উপর কিন্তু নির্ভরশীল।
এরপর হচ্ছে 2 নম্বর দাগে গোবক ও গরুর মধ্যে মিথজীবিতার সম্পর্কে লেখন। তো আমরা লিখছি গোবকরা গরুর গা থেকে উকুন জাতীয় পোকাদের ধরে খায় ও গরুদের স্বস্তি দেয়। আবার গরুরা ঘাসের মধ্যে হাঁটার সময় লুকিয়ে থাকা ফড়িং পোকামাকড় উঠতে থাকে এবং গোবক বা শালিক সেগুলিকে খাদ্য হিসাবে বা খাদ্যরূপে গ্রহণ করে। ঠিক আছে, তো এইভাবে গোবক আর গরু এরা পরস্পরকে কী করে, সাহায্য করে। ঠিক আছে, বেঁচে থাকার জন্য। তো এটা হচ্ছে গোবক আর গরুর মধ্যে মিথজীবিতার সম্পর্ক। এরপর দেখো 3 নম্বর দাগে রেল লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয় কেন? তো আমরা উত্তর লিখছি রেলের পাত লোহা দিয়ে তৈরি। গ্রীষ্মকালের গরমে বা রেল চলাচলের ফলে ঘর্ষণে তাপের উৎপত্তির কারণে রেল লাইনে কি হয়, লোহার প্রসারণ ঘটে, অর্থাৎ লোহাটা কি হয়, বেড়ে যায় গরমের ফলে রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যায়। এই কারণে রেল লাইন বেঁকে যেতে পারে ও এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য কিছু দূর অন্তর দুটি রেল লাইনের মধ্যে কিছুটা ফাঁক রেখে স্প্লিটের বা লোহার পাত, ঠিক আছে, এর সাহায্যে দুটি রেল লাইনকে জোড়া হয়। ঠিক আছে, এই জন্য কি হয়, দুটি রেল লাইনের মাঝখানে ফাঁক রাখা হয় যাতে রেল লাইনটা গরমে যদি বেড়ে যায় তাহলে সেটা বেঁকে না যায়। ঠিক আছে, এবং রেলের দুর্ঘটনা না ঘটে। 4 নম্বর দাগে যৌগিক ও মিশ্র পদার্থের পার্থক্য লেখন। তো যৌগিক আর মিশ্র পদার্থের পার্থক্য আমরা এখানে লিখছি। এটা হচ্ছে যৌগিক পদার্থ, এটা হচ্ছে মিশ্র পদার্থ। 1 নম্বর পার্থক্য, যৌগিক পদার্থের মূল উপাদানগুলির রাসায়নিক পরিবর্তন ঘটে আর মিশ্র পদার্থের মূল উপাদানগুলির ভৌত পরিবর্তন ঘটে মাত্র। 2 নম্বর পার্থক্য, যৌগিক পদার্থের মূল উপাদানগুলোকে আর আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না আর মিশ্র পদার্থের উপাদানগুলোকে আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায়। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর দাগে মোর্চে ধরা কি? লোহা ও মোর্চের মধ্যে দুটি পার্থক্য লেখন। তো মোর্চে কি না, অক্সিজেন ও জলীয় বাষ্পের সঙ্গে লোহার বিক্রিয়ায় শোধক ফেরিক অক্সাইডের যে বাদামি রঙের আস্তরণ লোহার উপর পড়তে দেখা যায় তাকে মোর্চে বলে। এবার লোহা আর মোর্চের মধ্যে পার্থক্যটা কি না, এটা হচ্ছে মোর্চে। 1 নম্বর পার্থক্য হচ্ছে লোহা হলো একটি খনিজ মৌল ও শক্ত ধাতু আর মোর্চে হলো লোহার যৌগ। লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, ঠিক আছে, মোর্চে চুম্বক দ্বারা কখনো আকৃষ্ট হয় না বা আকর্ষিত হয় না। ঠিক আছে, এটা হচ্ছে লোহা আর মোর্চের মধ্যে পার্থক্য। তো এরপর আমরা সেট 4 এর প্রশ্ন উত্তর দেখব। ঠিক আছে, এখানে প্রথমে রয়েছে দেখো 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে 6টি প্রশ্ন দেওয়া আছে। এখানেও প্রথমে দেওয়া আছে 1 নম্বর দাগে রাসায়নিক পরিবর্তন নয়, জল ফুটে বাষ্পে পরিণত হওয়া, কাঠ পুড়ে যাওয়া, দুধ থেকে দই তৈরি আর লোহায় মোর্চে ধরা। এখানে বলা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন নয়। তো এদের মধ্যে রাসায়নিক পরিবর্তন নয় কোনটা, সেটা হচ্ছে জল ফুটে বাষ্পে পরিণত হওয়া। জল ফুটে বাষ্পে পরিণত হলে সেই বাষ্পটাকে যদি ঠান্ডা করা হয় আবার কিন্তু জলে পরিণত হয়। সুতরাং এটা রাসায়নিক পরিবর্তন নয়, এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন, অর্থাৎ অপশান এটা আমাদের সঠিক উত্তর হবে। এরপর 2 নম্বর দাগে হচ্ছে নুন যৌগটি যে মৌল দিয়ে তৈরি সেগুলি হলো কার্বন ও অক্সিজেন, সোডিয়াম ও ক্লোরিন, ক্যালসিয়াম ও অক্সিজেন, হাইড্রোজেন ও অক্সিজেন। তো নুন যৌগটি কোন কোন মৌল দিয়ে তৈরি? নুন হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন দিয়ে তৈরি। নুনের সংকেত কি? NaCl, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটার নাম। ওকে, তো সোডিয়াম আর ক্লোরিন দিয়ে হচ্ছে নুন তৈরি। এরপর 3 নম্বর দাগে হচ্ছে Ca যে মৌলের চিহ্ন সেটি হলো পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম না কার্বন। তো Ca এটা হচ্ছে ক্যালসিয়াম, এটার চিহ্ন। ঠিক আছে, ক্যালসিয়ামের চিহ্ন হচ্ছে Ca। 4 নম্বর দাগে সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় ডাটোরিন, কুইনাইন, রেসারপিন না ক্যাফিন। তো সিনকোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায়। ঠিক আছে, 5 নম্বর দাগে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর ঘটনা, দ্রুত ঘটনা, মনুষ্য সৃষ্ট ঘটনা, উভমুখী ঘটনা। তো শুঁয়োপোকা থেকে যে প্রজাপতি হয় এটা হচ্ছে একটি মন্থর ঘটনা। মন্থর মানে হচ্ছে ধীর একটা ঘটনা, ধীর গতিতে ঘটে এটা। ঠিক আছে, দ্রুত ঘটনা এটা কিন্তু নয়, মানুষও কিন্তু এটা সৃষ্টি করে না। তো শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয় এটা হচ্ছে একটা মন্থর ঘটনা। 6 নম্বর দাগে মৌল নয় তামা, ক্যালসিয়াম, সোনা না জল। তো এগুলোর মধ্যে মৌল নয় কোনটা? উত্তর হবে জল। জল হচ্ছে একটি যৌগিক পদার্থ, তামা, ক্যালসিয়াম, সোনা এগুলো হচ্ছে একটি মৌল। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে ক্লোরিনের ড্যাশটি পরমাণু থাকে। তো ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে ক্লোরিনের 3টি পরমাণু থাকে, তো শূন্যস্থানে বসবে 3। নাম্বার 2-এ দেওয়া আছে আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন ড্যাশ। তো আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ, শূন্যস্থানে লিখবে এ, ভিটামিন এ। ঠিক আছে, নাম্বার 3-এ দেওয়া আছে ড্যাশ যৌগযুক্ত পানীয় জল দীর্ঘদিন পান করলে হাতে পায়ে কালো ছোপ পড়ে যায়। এখানে শূন্যস্থানে বসবে আর্সেনিক। ঠিক আছে, আর্সেনিক যৌগযুক্ত পানীয় জল পান করলে বা দীর্ঘদিন পান করলে হাতে পায়ে কালো ছোপ পড়ে যায়।
এরপর 3 নম্বর দেখা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 2 নম্বর করে, 3 দেখুন 6 নম্বর দেওয়া আছে এখানে। তো নাম্বার 1-এ দেওয়া আছে পরজীবিতা কাকে বলে, উদাহরণ দাও। এখানে আমরা উত্তর লিখছি পরজীবিতা হচ্ছে কি না, একটি জীবের অপর কোনো আশ্রয়দাতা জীবের দেহ থেকে পুষ্টির রস সংগ্রহ করে বেঁচে থাকা ও তার ক্ষতি সাধন করার দ্বারা সামগ্রিক নির্ভরতাকে পরজীবিতা বলে। যেমন হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে স্বর্ণলতা ও মানুষের মাথার উকুন, এগুলো হচ্ছে যেমন উকুন, স্বর্ণলতা, এগুলো হচ্ছে পরজীবী, ঠিক আছে। এরা অন্যের দেহ থেকে পুষ্টির রস সংগ্রহ করে বেঁচে থাকে এবং সেই দেহটাকে কি করে, ক্ষতি সাধন করে, ঠিক আছে। এরপর 2 নম্বর দেখা হচ্ছে সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবী সম্পর্কটি লেখন। আমরা উত্তর লিখছি ক্লাউন মাছ সাগর কুসুমের শত্রুদের, যেমন হচ্ছে বাটারফ্লাই মাছ, এদেরকে কি করে তাড়িয়ে দেয়, বিনিময়ে সাগর কুসুমের পরিত্যক্ত খাদ্য ক্লাউন মাছ গ্রহণ করে পুষ্টি সম্পন্ন করে। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়, ঠিক আছে। তো এইভাবে ক্লাউন মাছ আর সাগর কুসুম একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে, এটাই হচ্ছে মিথজীবী সম্পর্ক, ঠিক আছে এদের মধ্যে। পরের প্রশ্ন 3 নম্বর দাগে একটি মোমবাতি জ্বালানো হলো কি কি ধরনের পরিবর্তন দেখতে পাবে তা ব্যাখ্যা করো। তো একটি মোমবাতি জ্বালানো হলে কি হয় না, মোম জ্বালালে বা মোমবাতি জ্বালালে মোমের 2 ধরনের পরিবর্তনই হয়, যথা রাসায়নিক পরিবর্তন ও ভৌত পরিবর্তন, ঠিক আছে। এখানে দুটো পরিবর্তনই কিন্তু একসাথে ঘটে, ওকে। এবং যদি তোমাদের বলে যে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে, এরকম একটি উদাহরণ দাও, সেক্ষেত্রে তোমরা লিখবে কি মোমবাতি জ্বালানোর জন্য কিন্তু জ্বালানো হলে সেখানে কিন্তু এই দুটি পরিবর্তন একই সঙ্গে ঘটে, ঠিক আছে। তো দেখো এরপর আমরা কি লিখব, ভৌত পরিবর্তন কিভাবে হয় না, মোম জ্বালালে যে মোম তরল হয় তা ভৌত পরিবর্তন, অর্থাৎ মোম জ্বালালে কি হয়, কিছুটা মোম তরল অবস্থায় হয়ে নিচে পড়ে, তো সেই মোমটা কিন্তু এটা হচ্ছে ভৌত পরিবর্তন হয়, সেটা কোনো রাসায়নিক পরিবর্তন কিন্তু হয় না, সেই মোমটা আবার কিন্তু সেই মোম থেকে আবার মোম তৈরি করা যাবে, সেটা ওকে। এরপর হচ্ছে কি আরেকটা হয় রাসায়নিক পরিবর্তন, দহনের ফলে কিছু মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তারপর আলো উৎপন্ন করে, এটি রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। তো এগুলো হওয়ার ফলে কিন্তু সেই মোমটাই কিন্তু আর মোমে ফিরে পাওয়া যায় না, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো মোমবাতি জ্বালালে কিন্তু ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন দুটোই একসঙ্গে হয়। এরপর 4 নম্বর দেখা হচ্ছে মানবদেহে ঘটে এমন দুটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও। তো উত্তর লিখবে মানবদেহে ঘটে এমন দুটি রাসায়নিক পরিবর্তন হলো, 1 নম্বর হচ্ছে বয়সকালে চোখে ছানি পড়া, 2 নম্বর হচ্ছে খাদ্যের পরিপাক বা হজম হয়ে শক্তি উৎপন্ন হওয়া, এগুলো হচ্ছে মানবদেহে ঘটা রাসায়নিক পরিবর্তন। এরপর 5 নম্বর দেখা জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়। তো উত্তর লিখবে জল ও বালির মিশ্রণ থেকে বালিকে পৃথক করতে আস্রাবণ ও পরিস্রাবণ পদ্ধতি ব্যবহার করা হয়, ঠিক আছে। আস্রাবণ পদ্ধতি কি না, বালি এবং জলের মিশ্রণটাকে কোনো পাত্রে রাখলে কি হয়, বালিটা নিচের দিকে থিতিয়ে পড়বে এবং উপরে যে পরিষ্কার জল সেটা অন্য পাত্রে ঢেলে যে পৃথক করা, সেটাকে বলা হচ্ছে আস্রাবণ। আর পরিস্রাবণ মানে কি, ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে বালি আর জলের যে মিশ্রণটাকে পৃথক করা হয় সেটাকে বলা হচ্ছে পরিস্রাবণ। তো এই দুটি পদ্ধতির সাহায্যে বালি আর জলের মিশ্রণকে পৃথক করা হয় বা আলাদা করা হয়, ঠিক আছে। তো দেখো এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের 2024 সালের সায়েন্স সাবজেক্টের আমরা দুটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা প্রশ্নোত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোডও করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।